আসলাম আমায় বলল চলো নামাজ পড়ে নেই। তারপর দুজনে একসাথে নামাজ আদায় করলাম। তারপর আসলাম আমার কাছে আসলে সে আমাকে জড়িয়ে ধরে। সে রাতে আমাদের দুজনের একসাথে কাছে আসা, তার বুকেই ঘুমিয়েছিলাম। ঘুম ভাঙলো সকাল 8টায়। কি যে এক লজ্জা বলার মতো না। তার বুক থেকে নিজেকে সরিয়ে একটু নামার চেষ্টা করি, তখনই সে পেছন থেকে আবার জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আমি বলি দূর পাগল, মানুষ কি বলবে, আমি নতুন বউ যদি এত দেরি করে ঘুম থেকে উঠি। আসলাম তখন আমায় বলল কি বলবে সেটা আমার দেখার বিষয় না, আর সবাই জানে নতুন বিয়ে হয়েছে, নতুন বিয়ে হলে মানুষ কি করে, আর একটু থাকো। আমি বলি দূর ছাড়ো তো। নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সবুজ রঙের একটা শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে রুমের দরজা খুলে সামনের রুমের দিকে গেলাম। আমাকে দেখে আমার শাশুড়ি ভীষণ খুশি। আমার একটা বড় যা আছে আর একটা ননাস, তারা 2 ভাই 1 বোন। আমার জামাই সবার ছোট, মেজো হলো আমার ভাসুর আর ননাস বড়, তিনিও সিঙ্গাপুর থাকেন। মোট কথায় জয়েন্ট ফ্যামিলি। আমাকে দেখে আমার যা বলল কি গো কেমন ঘুম হলো, সারা রাত কি ঘুমালে নাকি ঘুম পাড়ালে? আমি লজ্জায় হেসে দিলাম। যা মাই বলল লজ্জা পেও না, এমন রাত আমারও এসেছিল, সারা রাত স্বামীকে ঘুম পাড়াতে পাড়াতে কেটেছে। আমার শাশুড়ি এসে বলল নাস্তা দাও বউকে। আমাকে জিজ্ঞেস করলো আসলাম উঠেছে? আমি বললাম না উঠেনি। শাশুড়ি তখন বলল তা তুমি এত সকালে উঠলে কেন? নতুন নতুন বিয়ে হলে দিনের একটাও ঘুম থেকে উঠে না মানুষ, আর আমার আসলামটা বিদেশ থাকে, তাকে একটু সময় বেশি দিও। আমি লজ্জায় চুপ থাকলাম। শাশুড়ি তখন আমায় বলল নাস্তা খেয়ে রুমে গিয়ে আরেকটু ঘুমিয়ে নাও। যা আমায় বলল বউ যাও যাও ঘুমিয়ে নাও, রাতে তো আরেকটু ঘুমাতে পারবে না, টেবিলে বসো নাস্তা দিচ্ছি। আমি টেবিলে বসলাম, নাস্তা দিয়েছে খাচ্ছি। আমার সাথে আমার যা আর শাশুড়িও বসলো, তারা গপগপিয়ে খাচ্ছে, আর আমি যেহেতু নতুন বউ তাই আস্তে আস্তে খাচ্ছি। আমাকে আমার শাশুড়ি বলল এত লজ্জা পাওয়ার কিছু নেই, তাড়াতাড়ি খাও। তখন আমার শ্বশুর ফোন করলো বিদেশ থেকে, তিনিও সিঙ্গাপুর প্রবাসী। আমার সাথে একটু করে কথা বলে আমার শাশুড়ির সাথে কথা বলতে শুরু করলো। আমার শাশুড়িও নাস্তা খাওয়া অর্ধেক রেখে চলে গেলেন ফোন নিয়ে রুমে। আমার যা আমাকে বলল আগামী 2 ঘন্টাতেও ফোন রাখবে না। মাঝে মাঝে আমার শাশুড়ি আর শ্বশুরের ভালোবাসা দেখলে হিংসে হয়, এই বয়সে এসেও এত যে ভালোবাসে একজন আরেকজনকে। আমার যা নাস্তা খেয়ে রান্নাঘরের দিকে চলে গেল, আমিও নাস্তা শেষ করে তার পিছু পিছু চলে গেলাম। তাকে সাহায্য করতে চাইলে সে দিল না, বলল রুমে যাও এখন। আমার জন্য যখন সিঙ্গাপুর থেকে আসবে তখন সব কাজ তুমি করবে, আর তখন আমি রুম থেকে বের হব না। এখন তো তোমার জন্য এসেছে তাই আমি সব কাজ করি, বলেই তিনি হেসে দিলেন। মোট কথা তাদের পুরো পরিবারই হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী। আমি রুমের দিকে গেলাম, দেখলাম আসলাম এখনো ঘুম। কাল রাতের ফুলগুলো সব আমি পরিষ্কার করে এক পাশে রাখছিলাম। ঠিক সে সময় তিনি বললেন নাস্তা দাও। আমি রান্নাঘরের দিকে গেলাম নাস্তা দিতে। যাকে বললাম ভাবি নাস্তা খাবে বলছে, তখন তিনি আমাকে পরোটা বের করে দিলেন আর নাস্তা দিয়ে বললেন এগুলো টেবিলে দাও আর ওনাকে ডাক দাও। আমি ডাক দিলাম, উনি নাস্তা খেতে আসলেন। আর এদিকে আমার জায়ের জামাই সিঙ্গাপুর থেকে কল দিলেন, তিনি গেলেন কথা বলতে। তখন কাজের মেয়ে আমাকে বলল পাক্কা 2 ঘন্টাও মোবাইল ছাড়বে না কেউ, আজকে আমাদের সবাইকে না খেয়ে থাকতে হবে। আমি হেসে বললাম সমস্যা নেই, আমি আছি তো। তখন আমি নিজে রান্না শুরু করে দিলাম। তখন আমার বর এসে বলতে লাগলো কোথায় তুমি, নতুন বিয়ে করেছি, কোথায় আমি প্রেম করব? তা না, উল্টো আমার মা ভাবি দুজনেই প্রেম করতে চলে গেল। সে মেজাজ দেখিয়ে বাহিরে গেল, আর আমি রান্না শুরু করে দিলাম। চিংড়ি মাছ, গরুর মাংস, সবজি আর ডাল এবং বেগুন ভর্তা, সবকিছু রান্না করা শেষ। তখন মা আসলো কথা শেষ করে। তখন কাজের মেয়ে বলল তুমি 3 ঘন্টা কাটিয়েছো আর ভাবি এখন পর্যন্ত 2.5 ঘন্টা। রান্না শেষ, আরো কতক্ষণ কথা বলো, গিয়ে যাও। মা হেসে দিয়ে বলল তুমি নতুন এসেছো আর আজ থেকে রান্না করতে শুরু হলো, যাও আরাম করো গিয়ে, আমি করছি এখন। আমি ঘুরে ঘুরে তাদের ঘরগুলো দেখতে লাগলাম। মোট 6টা রুম, 4টা বাথরুম, একটা কিচেন, একটা বারান্দা। আর অন্যদিকে আমার ছোট বোনের অবস্থা। শিমুল চিকিৎসার জন্য ভারতের উদ্দেশ্যে রওনা দিল। আমার ডেলিভারি হয়েছে, বেশি দিন হচ্ছে না, তাই আমি যাইনি। বাচ্চা দেখাশোনা করছি, একটা কাজের মেয়ে রেখেছি। বেশ কয়েক মাস কেটে গেল। শিমুলের সাথে ফোনে যোগাযোগ হয়, তার অবস্থা তেমন ভালো না, মাথার চুল সব উঠে গেছে। আর আমার ছোট বাচ্চাটাও বড়টার মতো স্পেশাল চাইল্ড। এ দুঃখ আমি কোথায় রাখি? আমার ছোট বাচ্চাটা স্পেশাল চাইল্ড। এদিকে 6 মাস যাওয়ার পরপরই টাকা শেষ হয়ে যায়, কারণ ক্যান্সারের চিকিৎসা খুব ব্যয়বহুল। তখন 7 মাস পর শিমুল আবার দেশে আসলো। এসে আমাকে বলল যে ওর কিছু জায়গা বিক্রি করবে। আবার জায়গা বিক্রি করে প্রায় 25 লাখ টাকার মতো পেল। আবার সে 25 লাখ টাকা দিয়ে আবার ভারতে রওনা দিল। এবার তার কিডনি একটা ড্যামেজ হয়ে গেছে। সে 25 লাখ টাকা ব্যয় করে আবার নতুন একটা
কিডনি শরীরে সংযোজন করলো। আসলে শিমুল বেঁচে থাকতে চেয়েছে। সে বলেছে আমার সব সম্পত্তি বিক্রি করে হলেও আমি বেঁচে থাকতে চাই। আর আশেপাশের মানুষ সব সময় বলে আমার বোনের অভিশাপ নাকি আমাদের সংসারে এত অশান্তি নেমে এসেছে। আমি তা কখনোই বিশ্বাস করি না। আসলে আমি বিশ্বাস করতে চাইও না। বাচ্চাদের চিকিৎসা আর শিমুলের চিকিৎসা করাতে করাতে প্রায় সব সম্পত্তি বিক্রি করে দেওয়া হয়। আর এর মধ্যে শিমুল তার মায়ের চিকিৎসার জন্য জায়গা বিক্রি করে 10 লাখ টাকা দেয়, কারণ তার মায়ের হার্টের সমস্যা হয়েছিল। গজব নেমেছিল আমার উপরে। অন্যদিকে দেখতে দেখতে আমার সংসার জীবনে হাসি আনন্দে 2টা মাস কেটে যায়। আসলে আমি এত ভালো পরিবারের বউ হয়ে এসেছি যা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার শাশুড়ি যা আমাকে চোখে হারায়। আমার যা যেন একজন মাটির মানুষ। কিন্তু আফসোস, বিয়ের 17 বছরেও একটা বাচ্চা হয়নি। অথচ এটা নিয়ে পরিবারের কোনো আক্ষেপ নেই। উল্টো আমার যা মন খারাপ করলে সবাই বলে আল্লাহ না দিলে কি করার আছে। আমার যা আর ভাসুরের ভালোবাসা যেন দিন দিন বাড়ে। দিন তো আমার ভালোই যাচ্ছে। বাচ্চা, শাশুড়ি, যা, ভাসুরের সবাইকে নিয়ে হেসে খেলে আনন্দেই যাচ্ছে। এর মধ্যে আমার স্বামীকে কোনো অবিবাহিত বা কিংবা বান্ধবী, আত্মীয় কারোর সাথে কথা বলতে দিতাম না। মোট কথায় কঠোর নজরদারিতে রাখতাম তাকে, কিন্তু বুঝতে দিতাম না। একদিন আমার মা দেশ থেকে ফোন করে আমাকে। আমি কল ব্যাক করি, জিজ্ঞেস করি কেমন আছো। তখন আমাদের প্রয়োজনীয় সব কথা শেষ করার পর মা আমাকে বলে, জানোস মা, শিমুল মারা গেছে। আমি বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন মা তাদের সবকিছু আমাকে বলে। তখন আমি মাকে বলি, মা, আমি শিমুল আর শিমুলের বউকে মাফ করে দিয়েছি। ওদের প্রতি আমার কোনো রাগ আর অভিযোগ নেই। তারপর মার থেকে শিমুলের বউর নাম্বার নেই। শিমুলের বউ বলছি এই কারণে তাকে আমার আর ছোট বোন বলার ইচ্ছে নেই। তারপর একদিন সময় করে আমি ওকে কল দেই। 2বার রিং হতে রিসিভ করে। আমি হ্যালো বলতে ও কান্না করে আমাকে বলে, আপা, আমাকে মাফ করে দিস। আমার ভুলের জন্য আমি মাপ চাই। আপারে, আমার জীবন শেষ। আমি তখন বললাম, আমি তোকে মাফ করে দিয়েছি। বিশ্বাস কর, তুই যদি এই কাজটা না করতি তাহলে আমি এত ভালো শ্বশুর শাশুড়ি পেতাম না। ওখানে আমাকে শ্বশুর বাড়ির কেউই তেমন দেখতে পারতো না, শুধু শিমুল ছাড়া, তাই আলাদা থাকতাম। দেখ, আমার কারো প্রতি অভিযোগ নেই। উল্টো তোদের প্রতি আমি কৃতজ্ঞ। তোরা যদি এই কাজটা না করতি তাহলে বল আমি কি আজ সিঙ্গাপুর থাকতাম? এত ভালো স্বামী পেতাম, 2টা সন্তান পেতাম না। শিমুলকে আল্লাহ তাআলা জান্নাত দেখ, কারণ তোদের জন্য আজ আমার জীবনে এত সুখ। না হলে শিমুলের যত বড় রোগ হয়েছে ওটা আমাকে ভোগ করতে হতো। আল্লাহ আমাকে জোর বাঁচিয়ে দিয়েছে। আমারে মাফ করে দিস। আপারে, আমারে মাফ করে দিস। আমি বললাম, আমার কোনো অভিযোগ নেই। তোর বাচ্চারা কেমন আছে? তখন বলল, কোনো রকম। আমি বললাম, আচ্ছা, ভালো থাকিস, আমাকে কল দিস না কখনো। আমি তোর বাচ্চাদের জন্য 10,000 টাকা দিব মাসে। আল্লাহ হাফেজ। এ বলে ফোনটা কেটে দিলাম। আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় জানালাম, হে আল্লাহ, তুমি যা করেছো ভালোর জন্য করেছো। আমার জায়ের ডেলিভারি পেন উঠে গেছে, হাসপাতালে নেওয়া হলো। আল্লাহর রহমতে আমার জায়ের একটা মেয়ে হলো। কি মিষ্টি। আমি যাকে বললাম মেয়েটা আমাকে দিয়ে দাও, যা বললো নিয়ে যা, কথা বলিস না। আমার জায়ের বয়স হওয়াতে বাচ্চা বুকের দুধ পাচ্ছিল না। অনেক চিকিৎসা করেও বুকের দুধ নামাতে পারে নাই। আমি আমার দুধ খাওয়ালাম মেয়েটাকে। ওইদিকে আমার ছোট বোনের অবস্থা। আমার এই অভিশপ্ত জীবন নিয়ে কি করব বুঝতে পারছিলাম না। তারপর 2টা রুম নিজে রেখে বাকি 3টা রুম টাকার অভাবে ভাড়া দিয়ে ফেলি। এর মধ্যে একটা ব্যাচেলার ভাড়া দেই। তার সাথে আমার মাস কয়েক পর প্রণয় এবং সম্পর্ক গড়ে ওঠে এবং তার সাথে বহুবার শারীরিক সম্পর্ক হয়। লোকটা বিয়ে করবে বলে আমাকে বছরের পর বছর ঘুরাতে থাকে। একটা সময় তাকে বাধ্য করি আমাকে বিয়ে করার জন্য এবং আমাদের বিয়েও হয়। সে যা কামাতো সব আমাকে দিত। 1 বছর সংসার করার পর সে আমাকে রেখে পালিয়ে যায়। তার বাড়ির যে ঠিকানা ছিল সেটাতে খবর নিয়ে জানতে পারি সে আমাকে ভুল ঠিকানা দিয়েছে। এরপর সে আর আসেনি। জীবন থেকে অনেকগুলো বছর চলে যায়। বড় আপা সাহায্য করে আমাকে মাঝে মাঝে। আর আমি প্রতিবন্ধী 2 সন্তানটা নিয়ে আছি কোনো রকম। আমার পাপ আমাকে ছাড়েনি। ভুলেও আমার মতো ভুল কেউ করবেন না।